নমস্কার বন্ধুরা, গতকালকে আমি রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস সম্পর্কে যে সম্পর্ক তাদের সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির কী সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি কিন্তু আলাদা ছিল না আগে। গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল অর্থনীতি বা ধনবিজ্ঞানকে রাষ্ট্রবিজ্ঞানের অংশ হিসাবে গণ্য করতেন। অষ্টাদশ শতাব্দী ফরাসি ফিজিওক্র্যাট গণ অনুরূপ ধারণাও কিন্তু পোষণ করতেন। প্রকৃতপক্ষে অর্থবিদ্যা শব্দটি নতুন। গ্রিস দেশে পুরাতনপন্থীরা রাজনৈতিক অর্থনীতি শব্দটি কিন্তু ব্যবহার করেছেন। এবার অ্যাডাম স্মিথের মতানুসারে, তোমরা জানো ধনবিজ্ঞানী অ্যাডাম স্মিথ, যার মতানুসারে রাজনৈতিক অর্থনীতি মুখ্য উদ্দেশ্য হলো জনগণ ও রাষ্ট্রকে ধনশালী করে তোলা। মানে অর্থনীতিতে কিন্তু যেমন রাজনীতির একটা প্রভাব কিন্তু আছে, রাজনীতি ছাড়া অর্থনীতির কিন্তু মানে যে প্রতিস্থাপন কিংবা সেটার যে ব্যক্ত হওয়া সেটা কিন্তু একমাত্র রাজনীতির মধ্য দিয়েই হতে পারে। কারণ জেমস স্টুয়ার্ট মিল পারিবারিক অর্থব্যবস্থার সঙ্গে রাষ্ট্রীয় অর্থব্যবস্থার তুলনাও করেছেন। ভারতীয় দার্শনিক কৌটিল্যের অর্থশাস্ত্রে কিন্তু রাজনীতি ও অর্থনীতির উল্লেখ্য পরিলক্ষিত হয়। আমরা কৌটিল্য জানি ভারতীয় দার্শনিক, তার যে অর্থশাস্ত্র যেটা খুবই আজব, আজকের দিন পর্যন্ত এই অর্থশাস্ত্রে কিন্তু যথেষ্ট কিন্তু পরিচর্য কিংবা পর্যালোচনা করা হয়। আর তার মতানুসারে রাষ্ট্রের প্রগতি ও স্বার্থে রাজনীতি অর্থনীতি উভয়ই কিন্তু গুরুত্বপূর্ণ। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে নতুন দৃষ্টিভঙ্গিতে অর্থবিদ্যার আলোচনা আরম্ভ হয়। এই সময় অর্থবিদ্যা শব্দটি ব্যবহার শুরু হয়। বর্তমান অর্থবিদ্যার একটি সম্পূর্ণ স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান। আধুনিক রাষ্ট্রের জনকল্যাণমূলক কার্যকলাপ কিন্তু এই অর্থনীতির ব্যাপকতার উপরেই কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। বর্তমানে অর্থবিদ্যা একটি পৃথক শাস্ত্র, তাই এই রাজনীতিকে আলাদাভাবে এই সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বস্তুত বিভিন্ন কারণে বর্তমান অর্থনীতিকে রাজনীতি থেকে আলাদা করা হয়েছে, কিন্তু এর সাথে কিন্তু এর অনেকটাই যোগাযোগ আছে। স্বতন্ত্র একটি সামাজিক বিজ্ঞান হিসাবে অর্থনীতি এখন সুপ্রতিষ্ঠিত এবং এর পেছনে মার্শাল, রিকার্ডো, কেইন্স, অ্যাডাম স্মিথ ও আধুনিককালে মিল্যান্ড, গলব্রেথ প্রমুখ ধনবিজ্ঞানীর অবদান কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। মার্কস, এঙ্গেলস সমাজের রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু বুনিয়াদ হিসাবে অর্থনীতিকে আলাদা গুরুত্ব দিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থবিদ্যা স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার উপরে কিন্তু কিছু 1, 2, 3 করে আছে সেটা আমি বলছি। যে রাষ্ট্রবিজ্ঞান সমাজবাসীদের রাজনৈতিক জীবনের গতি প্রকৃতি নির্ধারণ করে। অপরপক্ষে অর্থবিদ্যার আলোচনায় কিন্তু সমাজবদ্ধ মানুষের অর্থনৈতিক জীবনের কর্মপ্রচেষ্টা কিন্তু আলোচনা করে। বর্তমান উভয় শাস্ত্রের আলোচনা ক্ষেত্র পরিধি কিন্তু বিশেষভাবে সম্প্রসারিত। এবার দেখো, রাষ্ট্রের কিন্তু আলোচনার ক্ষেত্রে রাজনৈতিক জীবনের গতি প্রকৃতি, রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের জনগণ কীভাবে কী করলে পরে তাদের উন্নতি হবে সেটা কিন্তু আলোচনা করা হয়। আবার অর্থনৈতিক প্রচেষ্টা অর্থবিদ্যায় কিন্তু আলোচনা হয় এবং মানুষের অর্থনৈতিক কার্যকলাপের আলোচনাই হলো অর্থবিদ্যা। সীমাবদ্ধ উপায় উপকরণের সাহায্যে সীমাহীন অভাব পূরণের প্রচেষ্টাকে কেন্দ্র করে মানুষের যাবতীয় অর্থনীতি কার্যাবলী আলোচনা হলো অর্থবিদ্যা। এই কারণে অর্থবিদ্যা আলোচনায় উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ অন্তর্ভুক্ত। আবার তাই অর্থবিদ্যা হলো একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান। অপরপক্ষে রাষ্ট্রবিজ্ঞান হলো নীতিনিষ্ঠ বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানে মানবিক নৈতিক মূল্যবোধের উপরে কিন্তু গুরুত্ব আলোচনা করা হয়। ব্রাউন এর মতানুসারে অর্থনীতি বিষয়কে আলোচনা করে, অপরদিকে রাজনীতি মানুষের চিন্তা ভাবনা করে। তো অর্থনীতি নিয়ে হচ্ছে অর্থবিজ্ঞান, আর রাজনীতি নিয়ে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। অর্থবিজ্ঞানীরা কেবল অর্থনৈতিক সূত্রাদি নির্দেশ করে। বিভিন্ন অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে অর্থনৈতিক
অর্থনৈতিক সূত্রগুলিই কিন্তু কার্যকারিতা বিচার বিশ্লেষণ করে থাকে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র সংক্রান্ত সমস্যার জন্য সামগ্রিকভাবে চিন্তা করেন এবং রাষ্ট্রের আলোচনা ক্ষেত্র অধিকতর কিন্তু বিস্তৃত। আধুনিক অর্থবিদ্যার সিদ্ধান্তসমূহ অধিকাংশ ক্ষেত্রে সংখ্যাতত্ত্ব ও বৈজ্ঞানিক ভাষায় ব্যক্ত করা হয়, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এবং আমরা দেখেছি ধনবিজ্ঞানের সিদ্ধান্তসমূহ অধিকতর নির্ভুল ও নিশ্চিত, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ধনবিজ্ঞানের মতন কিন্তু অনেক বেশি নিশ্চিত নয়। আচ্ছা, অর্থবিদ্যার আলোচনায় মূল্যমান নিরপেক্ষ, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান মূল্যমান নিরপেক্ষ নয়। যাই হোক, বর্তমানে অর্থবিদ্যা এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং রাষ্ট্রবিজ্ঞান ও অর্থবিদ্যা পরস্পরের উপর নির্ভরশীল। এখন দেখা যাবে যে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি রাজনীতির উপর কিভাবে নির্ভরশীল। অর্থবিদ্যা আলোচ্য বিষয়বস্তু কিন্তু কি হয়, রাষ্ট্রনৈতিক কাঠামোর সিদ্ধান্তর দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। বর্তমান রাষ্ট্রের ভিতর সকল প্রকার অর্থনৈতিক প্রচেষ্টা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়, যেমন উৎপাদন, বন্টন। এবার কোনো একটা দেশের যখন উৎপাদন বেশি হয় তখন তার কি হয়, তার ওটার ব্যবহার বেশি হবে এবং তার ব্যবসা বাণিজ্য উন্নত হবে। এবং ব্যবসা বাণিজ্য উন্নত হলে সেই রাষ্ট্রের কী হবে, শিল্প, কৃষি এসবে উন্নত হবে এবং উন্নত হলে পরে কী হবে, সেই রাষ্ট্র শক্তিশালী হবে। তাহলে এই অর্থনীতির উপর অনেকটাই নির্ভর করে রাষ্ট্রের স্বরূপ এবং ব্যবসা বাণিজ্যর জন্যই তো অর্থনীতি রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হয়। এবং উন্নয়নশীল দেশের অর্থব্যবস্থার উপর রাষ্ট্রের প্রভাব, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, এগুলো দেখলে পরে আমরা দেখি ওদের দেশের কিন্তু অর্থনীতি যতটা উচ্চ স্থানে অবস্থিত, সেই জন্য কিন্তু সেই দেশের প্রকৃতি, তার পর্যালোচনা কিন্তু আমরা ভিন্ন রূপ দেখতে পারি। এবং ভারতের মতন উন্নয়নশীল রাষ্ট্রে যখন অর্থনীতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, তখন কিন্তু আমরা দেখতে পাই ভারতের উন্নয়ন কিন্তু আরও বেশি হয়েছে। তো ধনতান্ত্রিক দেশ এখানে যেমন আছে লেখা, ইংল্যান্ড, আমেরিকা কিন্তু ব্যতিক্রম নয় এবং অর্থনীতির রাষ্ট্রের উপর ব্যাপকভাবেই প্রভাব দেখা দেয়। সামাজিকতান্ত্রিক দেশে অর্থব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থারই অঙ্গ। সমাজতান্ত্রিক, ধনতান্ত্রিক দুটো দেশের মধ্যে সম্পদ উৎপাদন, বন্টন, বিনিময় এগুলো কিন্তু স্বতন্ত্র নীতি অনুষ্ঠিত হয়। চীন, রাশিয়া এগুলো কিন্তু সমাজতান্ত্রিক দেশ এবং জাতীয় অর্থনীতি রাষ্ট্রের একটি বিভাগ হিসাবে পরিচালিত হয়। আচ্ছা, জনকল্যাণমূলক রাষ্ট্র, যেমন ভারতবর্ষ তো জনকল্যাণমূলক, কেবল বর্তমানে কোনো রাষ্ট্রই পুলিশি রাষ্ট্র নয়, কিন্তু আধুনিক রাষ্ট্রের সমাজ ব্যবস্থা কি জনকল্যাণমূলক। এবং জনকল্যাণ ভারতবর্ষের মতন রাষ্ট্রে আমরা দেখতে পারি যে উৎপাদন, বিনিয়োগ, বন্টন এগুলোর মধ্যে যাবতীয় অর্থনীতির প্রভাবগুলো কিন্তু রাষ্ট্রের জীবনযাত্রার উপর কিন্তু খুবই প্রভাব বিস্তার করে। এভাবে সমাজ কল্যাণমূলক রাষ্ট্রে আদর্শের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে অর্থব্যবস্থার পার্থক্য ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে। এবার দেখো, রাষ্ট্রীয় আইন অর্থনৈতিক কাজকর্ম নিয়ন্ত্রণ করে। বর্তমানে রাষ্ট্র আইন মাধ্যমে যাবতীয় অর্থনীতি কিন্তু কাজকর্ম সম্পাদিত হয়। তাই দেশের অর্থনীতির সমস্যাদি প্রকৃত সমাধানের জন্য সঠিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দরকারিভাবে রাষ্ট্র কার্যাবলী প্রকৃতি পরিধি সম্পর্কিত মতবাদ অর্থনৈতিক কর্মসূচিকে প্রভাবিত করে। আবার দেখো, রাজনৈতিক মতাদর্শ অনুসারে দেশের অর্থব্যবস্থা নির্ধারিত হয়। মার্ক্সীয় রাজনৈতিক মতাদর্শ সমাজতান্ত্রিক অর্থনৈতিক পন্থা পদ্ধতিকে প্রভাবিত করে। গণপ্রজাতান্ত্রিক চীনে মার্ক্সীয় রাজনীতি আদর্শে পরিপ্রেক্ষিতে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। উদারনৈতিক জনতান্ত্রিক ব্যবস্থায় পুঁজিবাদী অর্থনীতি মিশ্র অর্থনীতি প্রশস্ত করে। ভারতের উদারনৈতিক গণতন্ত্রে মিশ্র অর্থনীতি কিন্তু আছে এবং এইভাবে রাজনৈতিক মতাদর্শে পরিপ্রেক্ষিতে একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু স্থিরীকৃত হয়। অনুরূপভাবে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতির উপর নির্ভরশীল, অর্থাৎ অর্থব্যবস্থা ও দেশের রাষ্ট্র ব্যবস্থা প্রভাবিত করে। যেমন রাষ্ট্রের কর্মপরিধি অর্থব্যবস্থা দ্বারা নির্ধারিত হয়। অর্থনৈতিক সাম্য ছাড়া গণতান্ত্রিক
সূত্র কিন্তু অর্থহীন হয়ে পড়ে। ব্যাপক ধনবৈষম্য, নিষ্ঠুর শোষণ প্রভৃতি কিন্তু আমরা দেখতে পাই। অর্থনৈতিক সূত্রের ভিত্তিতে রাষ্ট্রতত্ত্বের সৃষ্টি হয়। অর্থনীতির মূল সূত্রের ভিত্তিতে কিন্তু রাষ্ট্রের তত্ত্ব সৃষ্টি হয়। অর্থনৈতিক অগ্রগতি বা জনকল্যাণের উদ্দেশ্যে কেন্দ্র করে জনকল্যাণমূলক রাষ্ট্রতত্ত্বের উদ্ভব হয়েছে। ইতিহাসের বস্তুবাদী ও অর্থনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে মার্ক্সীয় সমাজ ও রাজনৈতিক গতিবিধি নির্ধারণ করেছে। একটি মূল্য অর্থনৈতিক সূত্রকে কেন্দ্র করেই মার্ক্সবাদ এই সারা জাগানো রাষ্ট্রনৈতিক তত্ত্বের উদ্ভব হয়েছে। রাজনৈতিক ঘটনার পিছনে অর্থনৈতিক কারণ থাকে। যে কোনো রাষ্ট্রনৈতিক ঘটনাবলীর পিছনে কিন্তু অর্থনৈতিক কারণ অবশ্যই থাকে। ফরাসি বিপ্লব, রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব, অক্টোবর, চীনের গণতান্ত্রিক বিপ্লব, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, এমনকি এই যে রিসেন্টলি হয়ে যাচ্ছে যে স্নায়ুযুদ্ধের মতন তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা আমরা বলছি যে ইরাক ইরানের মধ্যে যে যুদ্ধগুলো হচ্ছে, এগুলো কিন্তু সম্পূর্ণ অর্থনীতিকে হিলিয়ে দিচ্ছে। এই যে আমাদের ভারতবর্ষে তেলের দাম কিংবা পেট্রোলের দাম, তারপরে জ্বালানি গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, তো সম্পূর্ণ কী হচ্ছে? অর্থনীতির উপর একটা দেশের কিন্তু উত্থান পতনে কিংবা তার ঘটনা প্রকৃতি কিন্তু পরিচালিত হচ্ছে, এবং এগুলো কিন্তু শক্তিশালী স্বয়ংক্রিয় কিন্তু উপস্থিতি এবং অর্থনৈতিক শক্তির কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকের মতানুসারে অর্থবিদরা হলেন রাষ্ট্রের উপকার। এদের সক্রিয় সহযোগিতা ছাড়া রাষ্ট্র নেতাদের পক্ষে অর্থনীতির সমস্যার সমাধান বা উন্নয়নমূলক পরিকল্পনা প্রণয়ন করা কিন্তু অসম্ভব। তাই আমরা বলতে পারি যে অর্থনীতি ও রাষ্ট্রনীতির মধ্যে উভয়ের পারস্পরিক সম্পর্ক নিবিড়। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থবিদ্যা দুটি স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান হলেও উভয়ের মধ্যে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য আছে, তবুও পারস্পরিক সম্পর্কতা অত্যন্ত। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিশেষভাবে সম্পৃক্ত, একে অপরের পরিপূরক। এবং রাষ্ট্রবিজ্ঞান অর্থবিজ্ঞানের যে পার্থক্য তা মূল ধারণাগত পদ্ধতি এবং ব্যবহারিক ক্ষেত্রেই কোনো পার্থক্য নেই। সামাজিক বৈষম্যের পিছনে অর্থনীতি ও রাজনীতি উভয়বিধ কারণ বর্তমান থাকে। আবার অর্থনীতি রাজনীতি যে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে। অনেক ক্ষেত্রে রাজনীতি অর্থনীতির ধ্যান ধারণা মিলেমিশে আবার একাকারও হয়ে যায়। বর্তমানে উদাহরণ হিসেবে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এবং সমাজতন্ত্রবাদ, সাম্যবাদ প্রভৃতির কথা কিন্তু আমরা বলতে পারি। কল্যাণমূলক অর্থনীতিতে এবং রাষ্ট্রবিজ্ঞানের জনকল্যাণমূলক যে ব্যবস্থা, যে অর্থবিদ্যার কল্যাণমূলক এবং জনকল্যাণমূলক, সবই কল্যাণমূলক এবং মানুষের উন্নয়নের জন্যই কিন্তু আমরা উভয় শাস্ত্রের মধ্যে কিন্তু ক্রমশ নিবিড় সম্পর্ক আমরা দেখতে পারি। আজকে এতটুকুনি থাক। পরদিন আমি আরেকটা বিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের কী সম্পর্ক আলোচনা করব। ধন্যবাদ।